পরের দিন সকালে রশ্মি বেশ খুশি মনে স্কুলে বেরিয়ে পড়ল। অনামিকা আবার রশ্মিকে অতটা আনন্দে দেখে বলে উঠল, এই জাহ্নবী, পুচকের মনে কত স্ফূর্তি দেখ। জাহ্নবী বলল, কাল হয়তো ম্যাম ওকে কিছু বুঝিয়েছে। অনামিকা বলল, এই তুই সুমিত্রাদি বলতো, কি সবসময় ম্যাম ম্যাম বলিস, ভীষণ কানে লাগে। জাহ্নবী মাথা নাড়ল। সময় বয়ে গেল সময়ের মতো, দিনও কেটে গেল সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আজ অনামিকাও স্কুলে যাবে না, আর জাহ্নবীও না। বাড়িতে বসে একটু পড়া এগোবে। জাহ্নবী সকালে টিফিন করবার পর একবার মোবাইলটা খুলল। অদিতের মেসেঞ্জারে চোখ গেল। ওর সঙ্গে ওর সবসময়ই কথা হতো, কিন্তু ওর মধ্যে একটা বড় পরিবর্তন লক্ষ্য করে জাহ্নবী। কি থেকে কি যে হয়ে যায়। আজ প্রায় 1 মাস হয়ে গেছে অদিতির সঙ্গে ওর আর কোনো যোগাযোগ নেই। ওর সেই 1 মাস আগে ঘটে যাওয়া ঘটনাটার কথা মনে পড়লে হাউ হাউ করে কেঁদে ফেলে। কেন এমনটা হয় ও জানে না। ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সত্যি কেউ ওকে বোঝে না। অর্কর সঙ্গে আলাপ হওয়ার ঠিক কয়েকদিন পর ঘটে সেই ঘটনা। অদিতের সঙ্গে জাহ্নবীর দিব্যি কথাবার্তা চলত। ও জানতে পেরেছিল যে অদিতের একটি মেয়েকে পছন্দ, যে অদিতের স্কুলেই পড়ে, কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করে না। এই কথা জানবার পর অদিতের ওপর জাহ্নবীর বেশ রাগী হয়েছিল। এত পাকা মোর পোষায় না, আর এরকম পাকা ছেলে মেয়েদের সঙ্গে ওর ঠিক বনেও না। তাও সব ঠিকই চলছিল, কিন্তু একদিন সে জানতে পারে যে অদিত ওদের মধ্যে হওয়া সমস্ত কথার স্ক্রিনশট ওরই স্কুলের ওরই শত্রুপক্ষের কাছে পাঠায়। ওদের মধ্যে কি কথা হচ্ছে, কি বিষয় নিয়ে কথা হচ্ছে, সমস্ত কিছু। বিষয়টা একদম পছন্দ হয় না জাহ্নবীর। এরপরও যখনই অদিতকে বলে যে কেন সে এমনটা করছে, তখনও জাহ্নবীর কাছে সব কথা অস্বীকার করে। জীবনের সবচেয়ে বড় আঘাতটা সেদিন পেয়েছিল। অবশেষে একদিন অদিত বলে যে, জাহ্নবী, তুই ওদের সঙ্গে সবটা মিটিয়ে নে। শেষে কিনা শত্রুর সঙ্গে গলা মেলাতে বলছে। জাহ্নবী মনে মনে ভাবে যে ওর সঙ্গে তবে অদিত কেন কথা বলেছিল। অদিতের তো অনেক বন্ধু আছে, ওর থেকেও যারা হয়তো ভালো ওর কাছে। জাহ্নবীর শত্রুপক্ষের সঙ্গে ওর কত ভালো বন্ধুত্ব। আবার কিছু বললে একটাই কথা অদিতের, শোন জাহ্নবী, তুই যাই বল না কেন, অলিভা আমার ভালো বন্ধু এবং ও আমার ছোটবেলার বন্ধু। জাহ্নবীও তখন খুব রেগে গিয়ে বলে দেয় যে ওর সঙ্গে অদিত যাতে আর কোনোদিন কোনো যোগাযোগ না রাখে। ওদিকে অর্কর সঙ্গে খুব কথা হয় জাহ্নবীর। ও প্রথম দিকে ফার্স্ট টেক্সট একদম করতো না, তবে অর্ক ঠিক ওকে ফার্স্ট টেক্সট করত। একদিন অদিত জাহ্নবীকে মেসেজ করে, জাহ্নবী শোন, তুই তো সবই জানিস, চিত্রা আমাকে ভালোবাসে, আর আমরা এত কথা বলি বলে ও আমাকে আর তোকে সহ্য করতে পারে না। জাহ্নবীর মাথাটা খুব গরম ছিল, আরও সেই রাগে অদিতকে লিখে দিল, হ্যাঁ রে জানি, আর তুই তো মনীষার পেছনে ঘুরছিস ক্লাস 5 থেকে। তুই না একটা ব্যর্থ প্রেমিক রে। একটা কাজ কর বরং, অনুপম রায় শোন আর গান কর। যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। অদিত লিখল, এই জাহ্নবী, এরকমভাবে আমাকে বলছিস কেন? শোন, চিত্রা তোর নামে খুব বাজে কথা বলেছে, তার সঙ্গে আমাকেও। সে তো এমনিও বলে। অলিভার ওই আমাদের স্কুলের বাদ্রীদের গ্রুপটার সঙ্গে বসে চিত্রা তো আমার পিন্ডি চটকায়, তাতে আমি কি করতে পারি? ও বলেছে যে আমি নাকি তোকে প্রপোজ করেছি। ও গ্রেট, ভালো তো। কি আর করবি, মনীষাকে বলতে গিয়ে পুচকে বয়সে লেনগি খেয়েছিস, ডিপ্রেশনে চলে গেছিস। এখন যদি সবসময় আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকিস, তবে ও কি আর বলবে বল? এই তোর নামেও বলেছে তুই নাকি ভাস্কর স্যারের ওপর ক্রাশ খেয়েছিস। এই কথাটা শুনে জাহ্নবীর মাথাটা আরও বেশি গরম হয়ে গেল। সেই ক্লাস 9 থেকে অলিভা আর ওর বন্ধুরা জাহ্নবীর নামে এসব কথা রটাচ্ছে। অঙ্কটা জাহ্নবী করতে ভীষণ ভালোবাসে, তাতে যদিও ভালো নম্বর পায়, সেখানে ওর আর কি দোষ? ও লিখল, আচ্ছা, চিত্রা এত বাজে কথা আমার নামে বলল, তবে আর বলছি কি, তুই একটা কাজ কর, আজ ভাস্কর স্যারের ওখানে ক্লাস শেষ হওয়ার পর একটু দাঁড়াস, তোর সঙ্গে কথা বলবো। ওকে ডান, আমি কিন্তু তোর ফরে থাকবো জাহ্নবী, मैं हूँ तेरे साथ।
জাহ্নবী মুখটা বেঁকালো। ও খুব ভালো জানে যে অদিত কিচ্ছু বলতে পারবে না, মুখের দিকে শুধু হা করে তাকিয়ে থাকবে। হঠাৎই অর্কর মেসেজ এলো। কিরে জাহ্নবী, ওদিকে অদিতের কি খবর? তুই কি না ওর পার্মানেন্ট বউ বলে কথা? এই, আমাকে ওর পার্মানেন্ট বউ বলবি না তো। আচ্ছা আচ্ছা, সরি, মাফ করবেন ম্যাডাম। কিন্তু ওই তো বলে আমাকে যে তুই ওর বউ। ওর কাছে ওটা স্বপ্ন। একবার যদি জানতে পারে না তোকে ওর মনের কথাগুলো লাগিয়ে দিচ্ছি, দেবে সোজা আমাকে আম গাছে ঝুলিয়ে। ওর অর্কর সঙ্গে কথা বললে ভীষণ হাসি পায়। আর অদিতটা না, এ আর কি নিতে পারে না, সব সময় ঝগড়ার মুডে থাকে। কিছু হলেই ওর একটাই কথা, মনীষা আমাকে ভালোবাসে না। অর্কটার বরং ওসব কোনো ব্যাপার নেই, জাহ্নবীর মতনই দেদার সিঙ্গেল লাইফ কাটাচ্ছে। এসব পাকামি করেই বা কি লাভ? সেদিন কোচিং ক্লাসে জাহ্নবী বসে উপপাদ্যগুলো মিলিয়ে নিচ্ছিল। হঠাৎ চিত্রা এসে বলল, জাহ্নবী, আমার তোর সঙ্গে কথা আছে। তোর আমার সঙ্গে কথা বলবার মতো মুখ আছে? এইবারে চিত্রা রেগে গিয়ে চিৎকার করে বলে উঠল, শোন জাহ্নবী, আমি কিন্তু বলিনি যে অদিত তোকে প্রপোজ করেছে। সেদিন তোকে অর্ক বলছিল না যে অদিত তোকে প্রপোজ করবার প্ল্যান করছে? আমি সেই কথাটাই বলেছি। জাহ্নবী হতভম্ব হয়ে বলে উঠল, এই কথা তো অর্ক আমাকে কোচিং ক্লাসে বলেনি। অর্ক কীরকম অবাক হয়ে গেল আর বলে উঠল, এই কথাটা আমি বলেছি ঠিকই, কিন্তু তোর তো শুনতে পাওয়ার কথাই নয়। জাহ্নবী মনে মনে ভাবল যে এই কথা তো অর্ক ওকে গঙ্গার ঘাটে বসে বলেছে। এইবার চিত্রা বলে উঠল, হ্যাঁ, এই কথা আমি সেদিনই শুনে ফেলি যেদিন অর্ক আর জাহ্নবী গঙ্গার ঘাটে বসে গল্প করছিল। ওরা আমাকে খেয়াল করেনি। আমি সেদিন আমার ভাইয়ের সঙ্গে সেখানে যাই এবং ওদের পেছনে দাঁড়িয়ে থেকে সমস্ত কথা শুনে ফেলি। জাহ্নবী খানিকটা চমকে ওঠে, তার সঙ্গে অর্ক। অদিত কেমন যেন শিউরে ওঠে, চোখের কোণাটা কেমন যেন চিকচিক করে ওঠে। আর অর্ককে বলে, চিত্রা আমাকে গঙ্গার ঘাটে বসে থাকার কথাটা তো বলেনি। জাহ্নবী এবারে অর্কর দিকে তাকায়। অর্ক বলে ওঠে, আরে অদিত, তুই ভুল ভাবছিস। তুই শোন আমার কথাটা। আমাদের এমনি দেখা হয়েছিল গঙ্গার ঘাটে। ও গঙ্গার ঘাটে যেতে খুব ভালোবাসে, আর তুই তো জানিস আমিও যাই। আমরা ইচ্ছাকৃত ওখানে ছিলাম না। অদিত তারপর জাহ্নবীর দিকে তাকায়। জাহ্নবী খানিকক্ষণ নিজের নখ কামড়ে অদিতের সামনে এসে দাঁড়িয়ে বলে, পিনটাকে পিলার বানিয়ে কেন বললি? তুই আমাকে চিত্রার কথাটা ওরকম বানিয়ে বানিয়ে কেন বললি বল আমাকে? তুই কি বিসমার্কের এলমস টেলিগ্রাম পেয়েছিস? এত গুল দিস কি করে সারাদিন? এবারে অদিত একটা ফিচেল হাসি এসে বলে, কি বলেছি? ব্যাস, জাহ্নবীর মাথা গেল আবার গরম হয়ে। সবার সামনে অদিতকে বলে উঠল, তুই তো মেয়ে, জানা ছিল না বুঝি? তোর কাজই তো এর কথা ওকে লাগানো আর ওর কথা ওকে। তাই শুনে সবাই হেসে উঠল। আর অর্ক হাসতে হাসতে চিৎকার করে সবার সামনে বলে উঠল, লাভলি লাভলি জাহ্নবী, লাভলি। জাহ্নবী অর্ককে ইশারা করলো এসব না বলার জন্য। তাতে অর্ক আরও বেশি করে বলতে থাকলো। সবচেয়ে ওর মাথাটা তখনই গরম হলো যখন ও অদিতকে প্রশ্ন করায়। অদিত কোনো উত্তর না দিয়ে ওর মুখের দিকে হা করে চেয়ে থাকলো। কোন মায়ার টানে যেন ও চেয়ে থাকে জাহ্নবীর দিকে। জাহ্নবী বুঝতে পেরেও কিছু বলে না। ঠিক সেই সময় পেছন দিয়ে চিত্রা জাহ্নবীকে অদিতের দিকে ঠেলে দিল। আর একটু হলেই ও অদিতের গায়ে গিয়ে পড়ত। জাহ্নবী চিৎকার করে উঠল, কি করছিস কি চিত্রা? অসভ্যতামির একটা সীমা থাকে। এবারে দুজনকে ধরিয়েও বলতে আরম্ভ করলো, শোন অদিত, তুই চিত্রাকে মনীষাকে না পাওয়ার দুঃখের গল্প কর, আর চিত্রা তুই অদিতকে না পাওয়ার গল্প আবার অদিতকেই কর। মিটে যায় তো তবে সব। আমাকে খালি মুক্তি দে। আমি যেচে পড়ে কারোর সঙ্গে কথা বলতে যাইনি বা বন্ধু পাতাতেও যাইনি। আমার কাছে সবাই সমান, কোনো ঝামেলা আমি আর চাই না। বরং যে আইডিয়াটা আমি দিলাম, তোরা এটা ট্রাই করতে পারিস। অর্ক যে জাহ্নবীর এই কথাতে কি মজা পেল কে জানে। ও আরও হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আরও যারা অদিতের বন্ধু ছিল তারাও হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। হঠাৎ অদিতেরই এক বন্ধু অঞ্জন বলে উঠল, এই জাহ্নবী, তুই চিনিস মনীষাকে? জাহ্নবী বলল, অদিতের মুখেই শুনেছি, না জানবার কি আছে। অঞ্জন আবার বলে উঠল, ওই মনীষাটা একটা চেনবার মতো কোনো মেয়ে হলো, আর মনীষাকে তুই জানিসই না। জাহ্নবী বলল, আরে জানি মনীষাকে, ওর মুখে গল্প শুনেছি যে মনীষার ক্রাশ, ওয়ান সাইডেড লাভ টাভের ব্যাপার আছে কি না।
অর্ক আরও হেসে ফেলল আর অদিতের পিঠে চাপড় মারতে মারতে বলল, কিরে ভাই, তুই আর কটার ওপর ট্রাই মারবি? একসঙ্গে তোর আর কাকে কাকে ভালো লাগবে? যে কোনো একজনকে তো বউ করবি লাইফে। জাহ্নবী কথাগুলো শুনে চুপ করে দাঁড়িয়ে রইল। ওদিকে ওর হাসিও পাচ্ছে অর্কর এরকম আচরণ দেখে। অঞ্জন বলে উঠল, ওরে জাহ্নবী, মনীষা হলো। এই বলে অদিতের মাথায় একটা টোকা মেরে বলল, অকাতের বাইরে। সকলে হেসে উঠল। অদিত তাও মুগ্ধ হয়ে চেয়ে রইল জাহ্নবীর মুখের দিকে। ওর যেন সমস্ত কথা যেন গুলিয়ে গেল। অর্ক অদিতের অবস্থাটা বুঝতে পেরে ওর পিঠে হাত রেখে হাসতে হাসতে বলল, কিরে, যা বলার আছে বলে দে। অঞ্জনও ওকে ঠেলা মারল, কিন্তু একরাশ মুগ্ধতা নিয়ে ও শুধু জাহ্নবীকেই দেখে যাচ্ছিল। কোনো কথাই ওর কানে আর আসছিল না। জাহ্নবী সব বুঝতে পেরেও চুপ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মাঝে মাঝে সত্যি ওর এই বোকা বোকা মুখটা দেখলে পরিস্থিতি বিশেষে ওর মাথাটা ঝা ঝা করে ওঠে। মনে মনে ভাবে যে কি যে দেখতে পাস আমার এই মুখে ভগবান জানে। কথার কোনো উত্তর করবি না, একটা কথা আমাকে বলতে 10 বার তোতলাবি, কিন্তু পুরো কথাটা বলতে পারবি না। ওদিকে মেসেঞ্জারে ফটর ফটর করে বকে যাস। হঠাৎ নীলিমা চিৎকার করে উঠল, জাহ্নবী, অলিভা তোর ভিডিও করছে। মা গো, কে? অনামিকা বলে উঠল, আরে আমি রে, কাঁদছিস কেন? জাহ্নবী বলে উঠল, না, কোথায় আর কাঁদছি, সেদিনের কথা মনে পড়ছে তো। কি আর বলবো? জাহ্নবী বলে ওঠে। অনামিকা বলে, কি আর করবি? আরে অদিত বাচ্চা ছেলে, বুঝতে পারিস না, ভয় তোকে কিছু বলতে পারে না। নইলে অর্ক আর তোকে একসঙ্গে দেখলে রাগারাগি করে কেন? আর সেদিন তো তোকে মেসেজই করে ফেললো। জাহ্নবী বলল, এই অদিত, তুই আমাকে অর্কর ছবি পাঠাচ্ছিস কেন? দেখ তোর বয়ফ্রেন্ডকে। মুখ সামলে কথা বল অদিত। আমি ঠিকই বলছি, থাক তুই তোর অর্কর সাথে। তুই তোর বেস্ট ফ্রেন্ডের নামে এরকমটা বলতে পারিস না। আমি ঠিকই বলছি, আমি তো এখন পর হয়ে গেলাম। অর্ক এখন তোর জীবনে এসেছে। অদিত, তুই আমার বয়ফ্রেন্ড নোস, আমি তোর গার্লফ্রেন্ড নই। আমি যার সঙ্গে খুশি কথা বলতে পারি। আর তোর লাইফে তো মনীষা আছে। ঠিকই তো, আমি আর কি বলবো, তুই যা খুশি তাই ভাব। অর্ক এখন তোর জীবনে এসেছে, আমার এখন সরে যাওয়ার পালা। আমি তো সরে যাবই, জানি তোর কাছে আমি এখন খুব খারাপ। কি বলছিস কি তুই? সবাই আমার বন্ধু, তুই এরকম ঝগড়া করছিস কেন? আর কে হোস তুই আমার? জাহ্নবী হয়তো জানে না, কিন্তু ও যখন বলে যে অদিত, কে হোস তুই আমার, এই কথাটা শুনলে অদিতের চারিদিকটা কীরকম যেন ওলট পালট হয়ে যায়। ছেলে বলে কি হয়েছে, কান্না কষ্ট সবারই তো আছে। অদিত কিচ্ছু মুখে প্রকাশ করে না, শুধু রাতের বেলা বালিশে মুখ গুজে নিজের ঘরে দৌড় দিয়ে কাঁদতে থাকে, যা আর কেউ জানেও না আর জানতে পারবেও না। তখন মোবাইলটা খুলে শুধু জাহ্নবীর ছবিগুলো দেখতে থাকে। ও সেদিন শুধু লিখেছিল, থ্যাঙ্কস, তোকে এইটুকুই বলবার ছিল। তারপর থেকে বেস্ট ফ্রেন্ড অর্ককে ব্লক করে দিল। জাহ্নবীকে আর ব্লক করতে পারেনি। ভাবল যে করে দিক ব্লক, কি আছে, কিন্তু পারেনি। খালি ওর ছবিতে দেওয়া লাইকগুলো তুলে নিল। সেদিন জাহ্নবীও দেখল মনীষার যে ছবিটা অদিত ওকে পাঠিয়েছিল সেখানে অদিত একটা লাইক দিয়েছিল। যদিও বা জাহ্নবী ওর সঙ্গে মজা করতে করতে বলছিল যে মনীষা বুঝি খুব সুন্দরী, তাতে অদিত বলে যে না, ঠিক তা না। এই বলে একটা ছবি পাঠিয়ে বলে সুন্দর বলে না, ভালো ব্যবহার করতো ছোটবেলায়, তাই আর কি। কে জানে জাহ্নবীর সেটা মনে পড়লে কেন এত বিরক্ত লাগে। এরপর আর কি, অর্ক মেসেজ করে, কিরে জাহ্নবী, আরেকজন তো ভাবলো তোকে আমি চুরি করে নিয়ে চলে যাব অনেক দূরে। তা কোথায় নিয়ে যাবি? জাহ্নবী বলে। অর্ক লেখে, কোথায় যাবি বল, অদিতের সামনে দিয়ে তোকে চুরি করে নিয়ে অনেক দূরে চলে যাব, তুই দেখিস ও তখন কিচ্ছু করতে পারবে না। গ্রামে নিয়ে যাবি? জাহ্নবী বলে, হ্যাঁ, আমার দেশের বাড়িতে, সেই কামার পুকুর। বাহ, বেশ বেশ, সে তখন দেখা যাবে। সেই আসলে অদিত তোকে ভীষণ ভালোবাসে রে, তাই তো আমাকে সহ্য করতে পারছে না, তোর সাথে একটু কথা বললে এত জ্বলছে। জাহ্নবী বলে, সব ঠিক হয়ে যাবে অর্ক, তোদের বন্ধুত্বের যা জোর। বল যে হাম টুটে গানে হি, একটা মেয়ের জন্য কেন রাম রাবণে যুদ্ধ করবি? অর্কর বেশ মজা লাগে জাহ্নবীর মুখে এই কথাগুলো শুনলে। কত মজা করে করেও কথা বলে। এরপর জাহ্নবী অদিতকে অনেক ভেবেচিন্তে ব্লক করে দেয়। মনে মনে ভেবে দেখে যে ও ঠিক করলো কিনা।
যদিও বা কোচিংয়ের তোলা ওই অলিভার ভিডিও বহু শীঘ্রই ভাইরাল হয়ে যায়, সে ভিডিও ভাইরাল করবার দায়িত্ব তো অলিভাই নিয়েছিল। তাতে আর কি, ভিডিওতে অদিতকে তো বকাই দিচ্ছিল, কোনো প্রেম অনুরাগ তো তাতে ছিল না। তবে জাহ্নবী অদিতের সম্মানহানির কথা ভেবে খুব কষ্ট পায়। যতই হোক বকাই তো খাচ্ছে একটা মেয়ের কাছে, তাও সবার সামনে, একটা ভদ্র পরিবারের ছেলে। যাই হোক, অদিত যদি অলিভাকে ভালো মনে করে তাতে ও আর কি করতে পারে। কিন্তু তার ঠিক কিছুদিন পর অর্ক জানায় যে অদিতও জাহ্নবীকে ব্লক করে দিয়েছে। পরে অর্কর সঙ্গে যোগাযোগ করে, অর্ককে বলে, ভাই সব কথা ভুলে যা, তুই আমাকে যাই বল না কেন, আমি তোকে বড় ভালোবাসি। অর্ক তাতে বলে, থাক ভাই, আমার কথা আমাকে আর শোনাস না, তুই একা থাক, একা মর, আমাদের কিছু যায় আসে না। জাহ্নবী মেসেজের স্ক্রিনশট পায় অর্কর থেকে। যদিও বা এই স্ক্রিনশট ওকে পাঠানোয় ওর রাগ করে, কিন্তু অর্কর লেখা শেষ বাক্যটা ওকে থমকে দেয়, ওরে পাগলি আর কাঁদিস না। জাহ্নবী চোখের জল মোছে। হঠাৎই সামনের ফ্ল্যাটের মেইন গেটের সামনে বসে থাকা সিকিউরিটি ভদ্রলোক গান ধরলেন, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অনামিকা বলে ওঠে, উনি নতুন এসেছেন, ভালো গান করেন তো উনি। জাহ্নবী বলে ওঠে। তারপর ও জানালার কাছে গিয়ে বসে। ভদ্রলোক একের পর এক কত গান গেয়ে যাচ্ছেন। জাহ্নবী এক মনে শুনতে থাকে সেসব গান। ওর মোবাইলটা অনামিকার হাতে থাকায় একটা মেসেজের নোটিফিকেশনে সেটা ভাইব্রেট করে ওঠে। অনামিকা দেখে অর্কর মেসেজ, একটা অডিও রেকর্ড, আর তাতে তলায় লেখা, জাহ্নবী তোর মান্নাদের গাওয়া ফেভারিট গানটা গিটারে বাজিয়েছি। কিরে, আজ মুখে এত হাসি, ব্যাপার কি ভাই? অনি প্রশ্নটা ছুড়ে দিল অর্ককে। অর্ক বলল, না এমনি। আরে ভাই বল না, আমাকে কেন বলছিস না, বলে ওঠে অনি। অর্ক বলে ওঠে, আরে ভাই বাদ দে তো। হ্যাঁ রে, তোর সাথে কি কাল অদিতের কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, কান্নাকাটি করছিল, বলছিল যে ব্রেকআপের কষ্টের থেকেও বড় কষ্ট হলো বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলা। অর্ক বলল, সেই, ও সন্দেহ করেই মরুক। জাহ্নবী ঠিকই বলে যে ছোটবেলায় পেকে হলুদ হয়ে গেলে এরকমই হয়। অনি হেসে বলল, সে কি রে, জাহ্নবী বলেছে? হ্যাঁ, ও অনেক কথাই আমাকে বলেছে। সেদিন জানিস মেয়েটা কেঁদে ফেললো অদিতের কথা বলতে বলতে। কেন রে, জাহ্নবীর আবার কোনো ফিলিংস জন্মালো নাকি? না, ও বলে এটা কোনো ফিলিংস না, ওকে ভালো বন্ধু মনে করেছিল। তারপর ওই অদিতের একটু তার কাটা ব্যাপার স্যাপারগুলো আছে না, আগ বাড়িয়ে ঝগড়া করা, তাই করেছিল। জাহ্নবীকে বললাম যে তুই ভুল করেছিস, ভুল মানুষ একবার করে, আর এই ভুল করিস না। লাইফে সবাইকে এত ইম্পর্টেন্স বা গুরুত্ব দিতে নেই। ওই পাখিকে বেশি পাত্তা দিলে পাখি তো উড়বেই না। অনি বলল, সে তো বুঝলাম, কিন্তু তোর মনে এত আনন্দ কেন? হালকা একটা হাসি ওর ঠোঁটে লেগেই আছে। অর্ক মনে মনে জানে যে অনিকে ওর আনন্দের কারণ জানালে ও নির্ঘাত সেটা অদিতকে একবার হলেও লাগিয়ে দেবে। তাই বলল, না রে এমনি। অর্কর মনে এত আনন্দের কারণটা হলো গতকাল জাহ্নবীকে যে গিটারে সুরটা বাজিয়ে পাঠিয়েছিল তার খুব প্রশংসা করে জাহ্নবী, বলে যে ওকেও গিটার বাজানো শিখিয়ে দিতে। অর্ক মনে মনে ভাবে, মিউজিক্যাল আছে জাহ্নবী। ওদিকে, কিরে অদিত, অমন মুখ শুকনো করে রেখে কি হবে বল? বলল অঞ্জন। বল, কি হয়েছে? অদিত ব্যালকনিতে বসে আকাশে তাকিয়ে বলল, আমরা দুজন দুজনকে ব্লক করে দিয়েছি। এর মানেটা বুঝলো অঞ্জন। এখানে দুজন হলো জাহ্নবী আর অদিত। তোরা দুটোই ইনম্যাচিওর্ড, ঠিকই বলে অর্ক। কি বললি তুই? তাই তো, অর্কই তো ঠিক বলবে। জাহ্নবীর এখন আমার থেকে অর্ক বেশি আপন হয়েছে। আগে শুধু আমার সঙ্গে কথা বলতো, আর এখন শুধু অর্কর সঙ্গেই কথা। কত হাসি খুশি থাকে, কত হেসে হেসে কথা বলে। আমার সঙ্গেও তো বলতো, এখন তো আর বলে না। ওদিকে সেদিন সবার সামনে আমাকে মেয়ে বলে দিল। তুমি জাদু সবসময় মুখের দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থেকে তারপর রাত্রির বেলা ওর ছবিতে হার্ট রিয়াক্ট করে ওর কাছে বসে মনীষাকে না পাওয়ার দুঃখের গল্প শোনাও। তারপর আগ বাড়িয়ে যদি ঝগড়া করো, কেন মামনি তোমার সঙ্গে গপ্প করবে? এমনি একটু জানিস তো ছেলেদের সামনে দিয়ে কিরকম তাড়াতাড়ি করে কারোর দিকে না তাকিয়ে হেঁটে চলে যায়। তারপর যদি দেখে অর্ক ওরই মতো একটা সিঙ্গেল ছেলে, ঝগড়াঝাটি করে না, প্রেম কথা বলে না, তবে ওর সঙ্গে কথা বলবে না তো কি করবে বল? তা আমি কি বলি? কি এমন ঝগড়া করি? বাবা,
তুই ওকে যা সব রোম্যান্টিক টেক্সট করিস, যদি সব সময় বলতে থাকিস তোর হাসিটা আমার খুব ভালো লাগে, তোর হাসিটা দেখলে দিনটা খুব ভালো যায়, তুই সবার থেকে আলাদা, এসব বলবার পর যদি বলিস যে মনীষাকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না, এমনি এইসব পাকামি ওর পছন্দ না, তার ওপর যদি তুই এরকম এক এক সময় মুড চেঞ্জ করিস, এখানে জাহ্নবীর দোষ কোথায়? হ্যাঁ সেই অর্ক আমার থেকে অনেক বেশি স্মার্ট, পড়াশোনা করে, বয়েজ স্কুলে পড়ে, আমার থেকে লম্বা, হয়তো আমার থেকেও ভালো ওর সঙ্গে মিশতে পেরেছে। ওরা ভালো থাকুক, জাহ্নবীর আর আমাকে প্রয়োজন নেই। আমি ওকে ব্লক করলাম, তাও ওর কষ্ট হলো না, তাতে ও আরও বেশি করে অর্কর সঙ্গে হাসি খুশি দিন কাটাচ্ছে। অঞ্জন মনে মনে হেসেই যাচ্ছে আর বলতে থাকছে, ওরে গুরু তুই সিনকিং সিনকিং ড্রিঙ্কিং ওয়াটার, তুমি তো এবার জ্বলছো, ঠিক লুচির মতো ফুলছো, এটা তো আমি অর্ককে লাগাবই। হঠাৎ করে অদিত বলে ওঠে, আর কি, অর্ক তো আমার বেস্ট ফ্রেন্ড, যতই বেস্ট ফ্রেন্ড হোক আমি ওকে বড় ভালোবাসি। ও জাহ্নবীকে নিয়ে ভালো থাকুক, এটাই আমি চাই, ও ভালো থাকলেই ভালো। অঞ্জন অদিতের পিঠে হাত রেখে বলল, অদিত চোখে জল কেন? না না ওটা জল না। অঞ্জন আবার মনে মনে বলে উঠল, ওরে বাবা আর পারি না, ছেলে তো খুব রোম্যান্টিক, আবার চোখের জল ধরে রেখে বলে কাঁদছি না, এই ছেলে যে কি করবে। জাহ্নবী তো আর জানে না যে এই মনীষা কবে কেটে গিয়ে ফুস হয়ে গেছে, ওকে বলতে হবে সেই গল্প একদিন, কিন্তু প্রবলেম হচ্ছে ও তো আমার সঙ্গে কথা বলবেই না। না, একদিন চেষ্টা করতেই হবে ওর সঙ্গে কথা বলবার। হঠাৎ করে অদিত বলে উঠল, আর অঞ্জন সেদিন জাহ্নবীর হিস্ট্রি খাতার ওপর নিজের নাম লিখলি কেন? টপ করে ঢোক গেলে অঞ্জন, না মানে আসলে মানে করিস না, সব বুঝি আমি। আবার যে আনসারগুলো ভুল লিখেছিল জাহ্নবী, ওর খাতাটা তোর কাছে চেকিংয়ে পড়ায়, ওকে যাতে আনসারগুলো না করতে হয় সেই জন্য তুই আবার আনসারগুলোতেও দাগ মেরে দিলি। না মানে ওটাকে পরোপকার বলে, ও সবার পরোপকার করে, তাই আমিও। একদম চুপ কর তুই, সব বুঝি আমি, এই বলে ক্লাসে চলে গেল অদিত। চোখের জলের ধারাটা বিশেষ করে অর্কর ওপর অভিমান করেই আর বেরিয়ে এলো না। অঞ্জন ব্যালকনিতে বসে বলে উঠল, এ তো ভাই কি খেপে যাচ্ছে, আমাকেও ছাড়লো না। তা জাহ্নবী তোর একার সম্পত্তি নাকি? এমন করছে যেন মনে হচ্ছে ওর বাবা জাহ্নবীকে ওর জন্য কিনে রেখেছে। ধুর শালা, ভালো লাগে না। এই বলে অঞ্জন ক্লাসে চলে যায়। ওদিকে অর্কর বিষয়টা বেশ ভালোই লাগছিল, মনে মনে খুব মজা পেয়েছে। ভাবতে লাগলো, তুই অদিত যত পারিস সন্দেহ কর, জাহ্নবী তোর ওপর যা খেপে আছে, একটা এদিক ওদিক ওর নামে ভুলভাল মন্তব্য করলে তোকে আগা থেকে পা অবধি যা দেবে না। জাহ্নবী আমরা দুজনেই যে তোর ভালো চাই সেটা তো আর তুই বুঝলি না। সেটা আমি বুঝি যে জাহ্নবী তোর কত ভালো চায়, তাতে ওর কোনো স্বার্থ নেই, আর তুই কিনা স্বার্থপর হয়ে যাস মাঝে মাঝে। জাহ্নবীকে তুই চিনলি না, সবার ভালো চেয়ে চেয়ে আজ মেয়েটাকে কাঁদতে হচ্ছে। আর জাহ্নবী জাহ্নবী জাহ্নবী, হ্যাঁ জাহ্নবী। এ আমি কি ভাবছি? ফোকাস অর্ক, অঙ্কে ফোকাস কর। জাহ্নবী, হ্যাঁ জাহ্নবী বলেছিল ওকে বাংলার নোটসটা পাঠিয়ে দিতে, বাড়ি গিয়ে ওকে আগে বাংলার নোটস পাঠাবো। অর্ক নোটস পাঠাতে ভুলে যাস না, এই নোটস না পাঠালে তোর সঙ্গে ওর আর কোনো যোগাযোগ থাকবে না রে, থাকবে না। জাহ্নবী। মেলোডিকাটা নিয়ে বসলো জাহ্নবী। মান্নাদের গানের সেই সুরটা বাজিয়ে যেতে লাগলো, যেটা অর্ক ওকে রেকর্ড করে পাঠিয়েছিল, ওর ভীষণ পছন্দের গান। এই শহর থেকে আরো অনেক দূরে চল কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। বারবার অর্ক রেকর্ডটা বাজাতে লাগলো। সত্যি দারুণ বাজিয়েছে ছেলেটা, পড়াশোনাতে এত ভালো এই ছেলে, তার উপর একটা জিনিস জাহ্নবীকে দেখেছে যে ছেলেদের অত নাকুচুর স্বভাব নেই, সেটা যেই হোক এদের কোনো ঘ্যাম নেই। উল্টে জাহ্নবী যদি জিজ্ঞেস করে যে এত গল্প করে চ্যাট করে এত নম্বর পাস কি করে, তাতে অর্ক জাহ্নবীকে হেসে বলে, টোকা একটা বড় গুণ, তোকে শিখিয়ে দেবো ভাই, চাপ নিস না। মাঝে মাঝে জাহ্নবী ভাবে যে ওকে এত হাসাচ্ছে, একদিন সেই আবার ওকে কাঁদাবে না তো। সেই সময় ওর ফোনে অর্কর মেসেজ ঢুকলো, এই যে নোটসগুলো, আর কিছু লাগলে বলিস। জাহ্নবী থ্যাংক ইউ লিখে দিল। অর্কর ওপর বেশ কোচিংয়ের মেয়েগুলো ক্রাশ খায়, কেন তা জাহ্নবী নিজেও বোঝে না, আর অর্ক কারোর দিকে তাকায় না। কিন্তু জাহ্নবীর জীবনে ওর আগমনটা অদ্ভুতভাবেই হয়েছে, ওর নিজেও তাই ভাবে। মেয়েদের সঙ্গে এত মিশুকে ভাবে অর্ক ঠিক থাকে না,
সেখানে জাহ্নবীর সঙ্গে কতটা স্বাধীনও। হঠাৎই মেলোডিকাতে অন্য গানের সুর বাজাতে গিয়ে ওর মনে পড়ল একটি রাতের কথা। রাত ঠিক 2টো। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে ওর ফোনে। পরের দিন জাহ্নবীর অঙ্ক পরীক্ষা। রাতের বেলাও অঙ্কই করছিল। এমন সময় ওই ফোনটা আসায় ওয়াশরুমে ফোনটা নিয়ে চলে যায়। কলটা রিসিভ করতেই একটা মেয়ের বুক ফাটা কান্না শুনতে পায় ও। চিত্রা অঝরে কেঁদে যাচ্ছে। ওর এই কান্না, সেই রাতে বলা ওর সমস্ত অনুভূতির কথা এখনো মনে পড়ে জাহ্নবীর। বারবার জাহ্নবীকে বলতে থাকে যে ও অদিতকে ভালোবাসে। জাহ্নবী নিজে কোনোদিন এসব অনুভব করেনি বলে যে অন্যেরটা বুঝবে না, সেটা তো হতে পারে না। সেদিন চিত্রার কথা শুনতে শুনতে জাহ্নবীর চোখেও জল এসে গেছিল। শেষ 2টো বাক্য জাহ্নবীকে স্তব্ধ করে দিয়েছিল। চিত্রা বলল, জাহ্নবী, কাল সকালে হয়তো আমাকে আর জীবিত দেখবি না। জাহ্নবী পাগলের মতো বলতে থাকলো, চিত্রা, তোকে বাঁচতে হবে। বাইরের একটা ছেলের জন্য নিজেকে শেষ করিস না। তোর কাল পরীক্ষা। ফোনটা কেটে গেল। জাহ্নবী চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি। সেইটাও কোনোদিন চিত্রাকে জানতে দেয়নি। পরের দিন সকালে চিত্রা জাহ্নবীকে মেসেজ করে যে, জাহ্নবী, আমি বেঁচে আছি। আমার কৃষ্ণ আমাকে টেনে নেননি। জাহ্নবী শান্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভেবেছিল যে ওর জন্যই হয়তো অদিত চিত্রাকে পছন্দ করছে না। টিউশন তো ছাড়তে পারবে না। টিউশনে গেলে অদিত ওকে দেখবেই। অদিতকে তো আরও বদলাতে পারবে না। অদিতের অনুভূতিও বদলাতে পারবে না। তাইও মনে মনে স্থির করলো যে চিত্রাকেও ব্লক করে দেবে। তাতেও যদি চিত্রার চোখে খারাপ হয় তো তাই হবে। তাতে চিত্রা যদি ওর নামে খারাপ কথা রটিয়ে থাকে তো রটাবে। অলিভাদের সঙ্গে মিশলে ও আর যাই করুক সুইসাইড করতে যাবে না। তাই জাহ্নবী চেষ্টা করলো ওর চোখে খারাপ হতে, কিন্তু কোনোদিন ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেনি। চিত্রার চোখে জাহ্নবী এখন সত্যি খুব খারাপ। কিন্তু চিত্রা তা বলে যা বলেছে ওর নামে, অতটা জাহ্নবী আশা করেনি। শেষে তো অলিভারই দল ভারী হলো। কিন্তু যাই হোক, চিত্রা তো আর মরতে যাচ্ছে না। এতেই শান্তি ওর। সেটাও মুখে প্রকাশ করুক আর না করুক। অর্ক মোবাইলটা নিয়ে অনেকক্ষণ ধরেই ঘাটাঘাটি করছে। আজ রবিবারের সকাল। জাহ্নবীকে ও একটা টেক্সট করলো, কিরে ভাই, খবর বল তোর। ওদিকে অদিত একবার জাহ্নবীকে আনব্লক করে দেখলো, না, জাহ্নবী ওকে আনব্লক করেনি। যতই হোক, পুরুষ হয়ে তো আর কাঁদা যায় না। তাও বলতে লাগলো নিজের মনে, জাহ্নবী, তোর একবারও আমার কথা মনে পড়ছে না? আজ কতদিন হয়ে গেল, একটা কথা তুই আমার সঙ্গে বলিসনি। কেন এমন করছিস? আমার কেমন লাগছে তুই সেটা বুঝতে পারছিস না? মুখে কিছু না বললে কি কিছুই বুঝবি না? চাপা একটা কান্না দলা পাকিয়ে এলো অদিতের মনে। অদিত কি আর বোঝে যে জাহ্নবীরও কান্না পায়? যখন ও কোচিং ক্লাসে জাহ্নবীর দিকে একবার তাকায়, অদিতের ওপর হওয়া ওর অভিমানগুলো আরও জাগ্রত হয়ে ওঠে। প্রচণ্ড কান্না পায় তখন ওর। নিজেও ভাবতে থাকে, কি দোষ করেছিল ও, যে যখন যেরকম পারবে ওর সঙ্গে ব্যবহার করবে। খেলার পুতুল নাকি? আর অদিত ভাবে যে একবারও তো জাহ্নবী ওর দিকে তাকায় না। ওদিকে অর্ক ওর সঙ্গে কথা বললে কত হেসে হেসে কথা বলে। কোনোদিন কোনো ছেলের সঙ্গে এত কথাও বলেনি, সেটা অদিতের মনে হয়। অদিত ভাবে যে ও তো আমার সঙ্গেও এত হেসে কথা বলেনি। যদিও বা অর্ক খুব খুশি হয় জাহ্নবী ওর সঙ্গে কথা বললে। ওদিকে অর্ক বেশ ভালোই মেয়েদের থেকে টুকটাক প্রপোজাল পায়। জাহ্নবীর তাতে বিশাল হাসি পায়। নেহাত কোনো মেয়েকে পাত্তা দেয় না বলেই হয়তো অর্কর এত ক্রাশ। জাহ্নবীও দিব্যি আছে, ক্রাশ থাকলে কার না ভালো লাগে। কিন্তু জাহ্নবী অর্ককে মনে করে যে ওর একটা ভালো মেয়ে বন্ধু যদি থাকতো, সে নিশ্চয়ই অর্কর মতোই হতো। কিন্তু কাউকে বন্ধু ভাবতেও ভয় হয়। অর্ক একবার কলির থেকে একটা প্রেমপত্র পেয়েছিল। তাকে কলি লিখেছিল যে ও অর্ককে ক্লাস 9 থেকে ভালোবাসে। অনেক কথাই তাতে ছিল। অর্ক সেটা পড়তে পড়তে বিশাল হাসছিল, আর প্রত্যেকটা বাক্যের শেষে বলছিল, বাহ, খুব ভালো, বেশ বেশ। তারপর একটি জায়গায় লেখা ছিল, তোকে না চশমা পরলে খুব হ্যান্ডসাম লাগে। এই বাক্য শুনে জাহ্নবী আর নিজের হাসি চেপে রাখতে পারেনি। অর্কর সামনে খিলখিলিয়ে হেসে ফেলে। অর্ক যদিও বা ঠোঁটে হাসি একটা মাখিয়ে রেখে বলে, কি রে, হাসছিস কেন? ঠিকই তো বলেছে, আমাকে তো চশমা পরলে হ্যান্ডসামই লাগে। তাতে জাহ্নবী আরও হাসতে হাসতে বলে, ও বাবা, তুই নিজেকে হ্যান্ডসাম ভাবিস বুঝি? এত কথা বলতে পারে, মুখে মুখে উত্তর করতে পারে যেই ছেলে, সেই ছেলে কেমন একটা হাসি হেসে বলে, কেন, আমি বুঝি হ্যান্ডসাম না?
জাহ্নবী খালি হেসে যায়, তারপর বলে, চিঠি চিঠি। তারপর বল। অবশেষে চিঠিতে লেখা, আসলে আই লাইক ইউ, আমি তোকে পেতে চাই। এই বাক্য শুনে অর্ক একটা বিরক্তি মুখে এনে বলে, না না, এসব হবে না, এসব চলবে না। এ কি, ওই চশমা অবধি চিঠিটা দারুণ লেখা ছিল। জাহ্নবী শুনে আরও হেসে ফেলে, তারপর বলে, এই হচ্ছে এই জেনারেশনের সমস্যা, মেয়ে হয়ে ছেলেদের প্রেম নিবেদন করছে। আরে ভাই, ছেলেরা মেয়েদের প্রেম নিবেদন করবে, তোর মনে কিছু থাকলেও তুই চুপ করে যা, প্রকাশ কেন করবি? এই মেয়েগুলোকে ধরে একটু ঝাড়ন দিতে হয়, এত বোকামিকে লাইফে করে। অর্ক সেকেন্ড ব্র্যাকেটের মতো ভ্রু করে বলে, কেন, মেয়ে বলে কি স্বর্গের অপ্সরী? অবশ্যই, মেয়েরা সবসময় দেখতে সুন্দর হবে, আর ছেলেদের কাজই হবে মেয়েদের প্রেম নিবেদন করা, নইলে তাকিয়ে থাকা। এবারে অর্ক হেসে বলল, তবে অদিত তাকিয়ে থাকলে বকা দিস কেন ওকে? জাহ্নবী হেসে ফেলে, তারপর অর্ক বলে, আর তোরা মেয়েরা তো সব পাপা কি পড়ি। জাহ্নবী থেমে যায়। হঠাৎ অর্কর মনে পড়ে যায় জাহ্নবীর জীবনটা আসলে কী রকম। জাহ্নবী এক মুহূর্তের জন্য হাসি থামিয়ে দেয়। অর্ক বলে ওঠে, সরি, কিছু মাইন্ড করিস না, আমিও তো ভেবে বলিনি। জাহ্নবী আবার হেসে বলল, আরে নানা, ঠিক আছে, সরির কি আছে, আর আমরা পাপা কি পড়ি হলে তোরা তো মায়ের আঁচলের তলায় বসে থাকিস। অর্ক হালকা হাসে, বেশি আর হাসে না, জানে যে জাহ্নবীর এক বড় জায়গায় আঘাত করে ফেলেছেও। জাহ্নবী সেদিন টিউশন থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসেছিল। অর্ক সাইকেল নিয়ে যাওয়ার সময় ওকে লক্ষ্য করলো, কিন্তু আর ওর কাছে সেদিন গেল না। ভাবল যে জাহ্নবী হয়তো একা সময় কাটাবে বলেই এসেছে। অর্ক তারপর অঙ্ক করতে বসলো। প্রায় 2 ঘন্টা অঙ্ক করবার পর দেখল জাহ্নবী এখনও তো অনলাইন হলো না। কিছুক্ষণ কেটে গেল, ও নিজের কাজ করতে লাগলো। ওদিকে অদিত লাইফ সায়েন্স পড়া রিভাইজ করতে গিয়ে দেখলো যে একসময় জাহ্নবী লাইফ সায়েন্সের সেই চ্যাপ্টারের সাজেশন ওকে বানিয়ে দিয়েছিল। ও তো অদিতকে আনব্লক করছেই না, আবার পড়ায় মন বসালো অদিত। বেশ কিছুক্ষণ হয়ে গেল, জাহ্নবী অনলাইন না হওয়ায় অর্ক ভাবল যে ও যদি পড়তে আসে তবেই বুঝতে পারবে যে ও ঠিক আছে কিনা। অনেকক্ষণ পর অর্কর ফোনে একটা নোটিফিকেশান এলো জাহ্নবীর থেকে, একটা ভয়েস মেসেজ। আরে অর্ক, আর বলিস না, আমাদের এই সারদা ভবনে একটা ছোট্ট বিড়াল বাচ্চা থাকে, ওর নাম মিলি। সেই মিলি পাশের ফ্ল্যাটের 5 তলার কার্নিশে উঠে গেছে, ওকে আর নামাতে পারছি না, ও মিয়াও মিয়াও করে ডেকেই যাচ্ছে। আমি, অনামিকাদি, সুমিত্রাদি সবাই এখন ওকে নামাতেই ব্যস্ত আছি, ও নেমে আসলে তোর সঙ্গে কথা বলছি। অর্ক ভয়েসটা শুনে হেসে ফেলল, বলল, বিড়াল পরে সামলাস, আগে অদিতকে সামলা। কেন, ওই হুলো বিড়ালটার আবার কি হলো? ও হুলো না, গরু। চামচিকে ও। অর্করে চামচিকে দেখে ভীষণ হাসি পেয়ে যায়, তারপর বলে, যা তুই বিড়াল সামলা, ওসব দিক সামলে নে আগে। জাহ্নবী ফোনটা অফ করে। অর্ক খুব হেসে ফেলে। তারপরই অদিতের একটা মেসেজ আসে। আনব্লক করে মেসেজ করেছে, ভাই তুই আমার সঙ্গে একটা কথা বল প্লিজ। কেন এরকম করছিস? আমি তো কিছু করিনি, তুই তো বেকার ঝামেলা করলি, আমি সব বুঝে গেছি। তুই জাহ্নবীর সঙ্গেও এরকম ঝামেলা করিস, মেয়েটা না যথেষ্ট কষ্ট পায় তুই মিসবিহেভ করলে। আমি কি মিসবিহেভ করি রে অর্ক? জানিস তো, কথা একবার বেরিয়ে গেলে সেটা ফেরানো যায় না। মেয়েটার আজ ফটো ভিডিও তোলে সবাই, সেই কথা ও তোকে প্রথম বলায় তুই ওকে বললি যে ফাঁসলে তুই ফাঁসবি, আমি না। অলিভা আমার ভালো বন্ধু, সেই কথাটা কেমন লাগে? আমি অত কিছু ভেবে বলিনি অর্ক। মনে মনে তখন অদিত ভাবে, ওই কথা কি আর আমি বলতাম? এত জাহ্নবীর হয়ে বলছিস যে যেন মনে হচ্ছে এখন তোদের মাঝে এসে ঝামেলা করছি। টুকটাক না হয় ঝগড়া করি, ওই কথাটা আমি এই জন্যই বলেছিলাম, আমি দেখব বলে যে জাহ্নবী তোকে এই কথা বললে তুই কি করিস। অর্ক বলল, তা অকারণ এরকম খারাপ ব্যবহার করলে এটা তো হবেই, জাহ্নবীরও আত্মসম্মান বোধ আছে। অদিত যেন আর অর্কর মুখেই নামটা সহ্য করতে পারছিল না, লিখল, হ্যাঁ ঠিক আছে, সব বুঝে গেছি আমি, তোরা ভালো থাক, আমি আসবো না তোদের মাঝে। এই বলে মোবাইলটা অফ করে দেয়। অর্ক আর কিছু বলে না, মোবাইলটা রেখে দেয়। ও জাহ্নবীর সেই অসহায় অবস্থাটা বুঝতে পেরে বলেছিল যে ভাস্কর স্যারকে সব জানিয়ে দিতে। জাহ্নবী তা করে, কিন্তু কারোর নাম নেয়নি। ভাস্কর স্যারও ওকে খুব সাপোর্ট করেছেন, হয়তো ওদের মুখ বন্ধ করতে পারেননি, কিন্তু একটা মানসিক শান্তি সে পেয়েছিল। অদিত তখন রাগ কমাতে ছাদে উঠল। টবে থাকা গাছগুলোয় কটা করে ফুল হয়েছে তা গুনতে থাকলো। এমন সময় ওর প্রিয় বিড়াল কেলটু ওর পায়ে এসে মাথা ঘষতে লাগলো। ও কেলটুকে কোলে তুলে বলল, কেলটু তুই জানিস একটা দিদি আছে, ওর নাম জাহ্নবী। ওই যে দিদিটার সঙ্গে তোর দেখা করাবো বলেছিলাম না, সেই দিদিটা। কিন্তু সেটা মনে হয় আর হবে না। ওই দিদিটার আমার কথার মনে পড়ে না, আমাকে ভুলে গেছে জানিস, আমার দিকে তাকায়ও না।
আমি তো তাও ওই দিদিটাকে আনব্লক করে দেখি যে আমাকে আনব্লক করেছে কিনা। করেনি রে, আমাকে ভুলে গেছে। ওই দিদিটার কত গল্প তোকে করেছি। দিদিটার না এখন নতুন একজনের সঙ্গে আলাপ হয়েছে, অর্ক। অর্ক আমার থেকেও হয়তো ভালো, জানিস তো। জানিস কেলটু, তোকে দিদিটা দেখলে না পাগলের মতো আদর করবে। ও পশু পাখি খুব ভালোবাসে। ও জানিস কুকুরেও ভয় পায় না। আর কুকুর তো আমাকে দেখলেই কামড়াতে আসে, কিন্তু ওকে খুব ভালোবাসে। না রে কেলটু, আমি পর হয়ে গেছি। আমাকে ওই দিদিটা বলে যে কে হই আমি ওর। ও বুঝতে পারে না যে আমার কথাটা শুনলে কেমন লাগে। তুই তো বুঝিস বল। সমস্ত কান্নাগুলো গলায় এসে দলা পাকিয়ে গেল। ওদিকে ওর মা ছাদে ওঠার সময় অদিতকে একা কেলটুর সঙ্গে কথা বলতে দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে পড়েন। তারপর ওর কথাগুলো, কান্নায় ভেজা কণ্ঠস্বর সব ওনার কানে আসে। সমস্ত কিছু শুনে উনি ছেলের দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টায় আমি আপলোড করব। আপনাদের এই মিষ্টি প্রেমের গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।